ভাবছেন কি নিয়ে কথা বলবো? এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক 6:57। শব্দের কাটাকাটি নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে ট্রাইক টিভি বাংলার পর্দায়। আজ শব্দের তীরে জব্দ হবে ইস্যু বলার আগে বলা উচিত শুধু হাতে নয় ভাতে মারা হবে পাকিস্তানকে। একের পর এক যে প্রোটোকল যে পলিসি নেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানের জন্য তা রেড সিগন্যালের মতো অনেকটা অ্যালার্ট জারি করা হচ্ছে সরাসরি পাকিস্তানকে। শুধুমাত্র হাতে নয় ভাতে কীভাবে মারা হবে তার কৌশল কি সব কিছু নিয়ে আলোচনা চলছে, দফায় দফায় আলোচনা চলছে। বলতে পারেন রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে সর্বদলীয় বৈঠক সব কিছু একের পর এক সামনে আসছে। চলছে একদিকে সর্বদলীয় বৈঠক, অন্যদিকে চলছে 12টি দেশের সরাসরি তাদের বৈঠক হচ্ছে। 12টি দেশের কূটনীতিকদের একসঙ্গে বসে বৈঠক চলছে, ভারতে চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সিন্ধু জলবন্টন চুক্তি রদ করা হবে। অর্থাৎ 1960 সালের 19শে সেপ্টেম্বর যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তিতে আপাতত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা। এতে কি হবে, কি না হবে, আর কোন কোন জায়গায় পাকিস্তানকে হাতে শুধু নয় ভাতে মারার কৌশল করা হচ্ছে। দেখুন, সিন্ধু জলবন্টন চুক্তি অনুসারে অন্তত 80% লভ্যাংশ পাচ্ছে পাকিস্তান, 20% ভারতেরও রয়েছে। তবে এই 80% ভারতের ক্ষেত্রে বিশেষ করে পাকিস্তানকে এইভাবে জব্দ করার যে কৌশল, খুব স্বাভাবিকভাবে কৃষিকাজ থেকে শুরু করে বিদ্যুৎ প্রত্যেকটি ক্ষেত্রেই বলতে পারেন সপাটে চড় মারা হলো পাকিস্তানকে। পাকিস্তান এবার ভাবছে কি করে আবারও মাজা তুলে দাঁড়াবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোমর এমনভাবেই ভাঙা হবে। তার কারণ এবার শুধু জওয়ানদের নয় পর্যটকদের ওপর হামলা চলেছে। একের পর এক প্রত্যেকটি সুকৌশল এবং তার সঙ্গে সঙ্গে আইএনএস সুরাট আজ ছাড়া হয়েছিল মহড়ার জন্য। অর্থাৎ পাকিস্তান যে প্রথম চেষ্টাটা করেছে ভারতের ক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধ তারা বলছেন পাকিস্তানের পক্ষ থেকে জলবন্টন চুক্তি আটকে দেওয়ার অর্থ যুদ্ধর ঘোষণা করা। যুদ্ধর ঘোষণা ভারত তখনও পর্যন্ত করেনি যতক্ষণ পর্যন্ত আপনারা অত্যাচার প্রথম শুরু না করেন। অর্থাৎ প্রতিবার পাকিস্তানের পক্ষ থেকে প্রথম চেষ্টা করা হয় ভারতকে ডমিনেট করার, কিন্তু ছোট্ট একটি দেশ ম্যাপে কার্যত পাকিস্তানকে ওপর থেকে স্যাটেলাইট থেকে দেখলে খুঁজে পাওয়া যায় না। সেই পাকিস্তান কার্যত নিজেদেরকে বিশাল বড় কিছু মনে করতে শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান ক্রমশ থ্রেট দিচ্ছে, চায়নার কাছ থেকে ঋণের বোঝা চাচ্ছে, বাংলাদেশও উল্টে 1971-এর বোঝা চাপিয়ে দিয়েছে। অর্থাৎ কার্যত পাকিস্তান কাঙাল দেশে পরিণত হয়েছে, দেউলিয়া। আর ঠিক সেই পাকিস্তান এখন নতুন করে রণকৌশল বাঁধছে ভারতের জম্মু কাশ্মীরের কাশ্মীর মাঙে আজাদি, এসব কথা বলছে পাকিস্তান। কিন্তু প্রশ্ন হচ্ছে মানায় কি তাদের? এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিগেস্ট আপডেট আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এই মুহূর্তে পিকে সিং ভারতীয় জওয়ান, তাকে ইতিমধ্যে অপহরণ করা হয়েছে পাকিস্তানের রেঞ্জার অফিসারদের পক্ষ থেকে। এই মুহূর্তে বড় খবর আপনাদের সামনে রাখছি ট্রাইক টিভি বাংলার পর্দায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। কিন্তু প্রশ্ন হচ্ছে অপহরণ করে পাকিস্তানকে চলতে হচ্ছে, সে কি এতটাই দেউলিয়া হয়ে পড়ছে যে অপহরণ করে এবার ঠিক টাকা চাইবে ভারতের থেকে? অপহরণ করতে হতো না, যদি টাকার দরকার হতো এই টেরোরিজম অ্যাক্টিভিটি না করে টাকা চাইতেন, ভারত দিয়ে দিত, অন্তত চায়নার মতো করতো না হয়তো। কিন্তু ভারত ক্রমাগত শান্তি প্রতিষ্ঠা করবার চেষ্টা করে, সব দেশের সঙ্গে সৌহার্দ্য মেনটেন করে। এই তো সৌদি আরবও গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌহার্দ্য এবং তার সঙ্গে সঙ্গে সমবন্টন তৈরি করবার জন্য, যে কোনো আন্তর্জাতিক স্তরে ভারতের সঙ্গে প্রত্যেকের মেলবন্ধন করার জন্য। কিন্তু না, পাকিস্তান এসবের মধ্যে থাকতে রাজি নয়। তারা তো ওই কাশ্মীর মাঙে আজাদির সঙ্গে সঙ্গে তারা বোঝানোর চেষ্টা করে তাদের ট্র্যাডিশন আলাদা, কমিউনিটি আলাদা, কালচার আলাদা, বোঝার চেষ্টা করে। সেই আসিফ মুনির পাকিস্তানের আর্মি চিফ নিজেকে অনেক বড় বোদ্ধা মনে করেন আপনারা, আর ঠিক সে কারণের জন্যই আজকের এই পরিস্থিতি। এবং এবারও মুতোর জবাব দেওয়া হবে, ঠিক যেমনটা পুলওয়ামা অ্যাটাকের পরে তামাচা দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। সাইলেন্টলি আপনাদের ঘরে ঢুকে আপনাদেরকে মেরে কি করে ভারত চলে আসে, এবারও আপনারা দেখতে পাবেন। আজও জানার চেষ্টা করব আর ঠিক কি বেরিয়ে আসবে। ঠিক বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেন্দ্র সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে আসছে, এবং পুলওয়ামার পর পেহেলগাঁও অ্যাটাক খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে ঠিক কী রিপারকেশন ফেলছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা সেখানে
আক্রান্ত হয়েছিলেন তাদের পরিবার, তার স্ত্রী কি বলছেন সেটাও আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। নমস্কার, আমি অঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে শব্দের কাটাকাটি, শব্দের তীরে জব্দ হবে ইস্যু ট্র্যাক টিভি বাংলার পর্দায়। ইতিমধ্যে একের পর এক ভিজুয়াল আপনাদের সামনে রাখবো। প্রথম এটি প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা। ओए था कोई दिसता जहांगीर तो यार बेयारियां पीछे चलते यार तुम मौत की कसम मिजरी है। জঙ্গি হামলায় মৃত্যু উপত্যকা পেহেলগাঁও। ভূস্বর্গ থেকে দলে দলে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। ২৬ জনকে যেখানে গুলি করে মারা হয়েছে, সেই ছবির মতো সুন্দর বৈশরণ উপত্যকা এখন শুনশান। পেহেলগাঁও জুড়ে শুধুই ভারী বুটের শব্দ। টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আনাচে কানাচে ছড়িয়ে এখন শুধুই আতঙ্ক। এরই মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। বক্তব্যের শুরুতেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে নীরবতা পালন করেন নরেন্দ্র মোদী। হাত জোর করে নীরবতা পালন করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। উপস্থিত সকলকেও নিজের আসনে বসেই নীরবতা পালন করতে বলেন মোদী। 22 तारीख को जिन परिवारजनों को हमने खोया है, उनको श्रद्धांजलि देने के लिए कुछ पल हम अपने स्थान पर बैठ करके ही मौन रख करके अपने अपने आराध्य देव का स्मरण करते हुए उन सबको श्रद्धांजलि देंगे। उसके बाद मैं आज अपनी बात प्रारंभ करूंगा। কেউ নিজের ছেলেকে হারিয়েছেন, কেউ নিজের জীবন সঙ্গীকে হারিয়েছেন, কেউ আবার নিজের ভাইকে হারিয়েছেন। বিহার থেকে কাশ্মীরের সন্ত্রাস প্রসঙ্গে মুখ খুললেন মোদী। পাশাপাশি মনে করিয়ে দিলেন, এই হামলা শুধুই কিছু পর্যটকের ওপর হয়নি, শত্রুরা ভারতের আত্মার উপরেও আঘাত হানার চেষ্টা করেছে। এরপরেই মধুবনীর মঞ্চ থেকে বড় হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। কল্পনার থেকেও বড় সাজা দেব। ভারতের আত্মায় আঘাত করা জঙ্গি এবং তাদের সহযোগীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। फ्रेंड्स, टुडे from the soil of Bihar,
I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The entire nation is firm in this resolve. Everyone who believes in humanity is with us. I thank the people of various countries and their leaders who have stood with us in these times. साथियों, शांति और सुरक्षा ये तेज विकास की सबसे जरूरी शर्त है। विकसित भारत के लिए विकसित बिहार जरूरी है। बिहार में विकास हो और विकास का लाभ यहां हर वर्ग, हर क्षेत्र तक पहुंचे, ये हम सभी का प्रयास है। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভূস্বর্গ। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এখনও চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই খতম হয়েছে 2 পাক জঙ্গি। দেশের জন্য প্রাণ দিয়েছেন এক ভারতীয় জওয়ান। পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লিও। এই আবহে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঙ্কার কতটা কার্যকর হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। রক্তে লাল ভূস্বর্গ এবং ঠিক এ জায়গায় রণংদেহী মুডে রয়েছে ভারতবর্ষ। একের পর এক চলছে হেভিওয়েটদের বৈঠক এবং সেখানে হাই লেভেল বৈঠক থেকে কি বেরিয়ে আসে এবং ঠিক পাকিস্তানকে কিভাবে আরও কড়া ভাষায় জবাব দেওয়া যায় সে বিষয়ে বৈঠক চলছে। প্রত্যেকটি বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, আপনারা নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। এই মুহূর্তে আবারও বিতর্ক সভায় আসবে। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারব। রয়েছে আমাদের সঙ্গে মাননীয়া সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস সমর্থক, কংগ্রেস নেত্রী। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় আলী হোসেন, বিজেপি সমর্থক, বিজেপি নেতা। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক, তৃণমূল নেতা। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু সরাসরি বিজেপি সমর্থকের থেকেই জানতে চাই, তার কারণ কেন্দ্রে বিজেপি রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের দিকে সকলে তাকিয়ে রয়েছে। আলীবাবু, জবাবটা কেমন হবে? দেখুন, জবাব আমরা ভারতবর্ষের মানুষ আমরা দেখেছি যে পহেলগাঁওয়ে যে জঙ্গিরা যে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে তাতে আমাদের 26 জন ভারতীয় পর্যটককে খুন করেছে। বিশেষ করে তারা সেই জঙ্গিরা বলেছে জাত দেখে খুন করা হয়েছে। আমরা জানি যে বলেছে যে আপনি হিন্দু, যদি হিন্দু হন তাহলে খুন, আর যদি মুসলিম হয়ে কলমা পড়েন তাহলে কিন্তু আপনি ছাড়া পাবেন। এই জাতীয় এই প্রথমবার আমরা দেখলাম যে জাতভিত্তিক সন্ত্রাসবাদীরা তারা এইভাবে আমাদের সাধারণ নিরীহ পর্যটককে খুন করলো। এই নপুংসক পাকিস্তান তাদের জঙ্গি বাহিনী পাঠিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে দেশ ভীষণভাবে শোকাহত। আমরা তাদের এগেনস্টে ব্যবস্থা নেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে বিহারের মধুবনী থেকে বলেছেন যে কল্পনার থেকেও বেশি সাজা পাকিস্তান পাবে, কল্পনার থেকেও বেশি সাজা পাকিস্তান সেটা পাবে। এবং একইভাবে আজকে সর্বদলীয় বৈঠক হচ্ছে। গতকাল ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে আটারি চেকপোস্ট সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আপনার পাকিস্তানে বা ইসলামাবাদে যে দূতাবাস আছে ভারতের সেটা আমরা বন্ধ করব, এবং ভারতে যে ওদের দূতাবাস রয়েছে সেটাও আমরা ওদেরকে বলবো তুলিয়ে নেওয়ার জন্য, সেটা অলরেডি হয়েছে। এবং একই সঙ্গে সেনাবাহিনীকে সর্বদিক থেকে তৈরি থাকতে বলা হয়েছে। আমরা আজকে সর্বদলীয় যে বৈঠক আছে সেই বৈঠক অলরেডি শুরু হয়েছে।
কংগ্রেস থেকে খার্গে সাহেব এবং রাহুল গান্ধী ওনারা আছেন, তৃণমূল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিজেপি পার্টি এবং এনডিএ এর প্রতিনিধিরা সবাই আছে। আমাদের রাজনাথ সিং এর নেতৃত্বে আজকের এই বৈঠকটা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা তার ফল জানব। যে কথাটা বলার বিষয় যে পাকিস্তানের 20 দাঁত ভেঙে দেওয়া দরকার। কেন এই পাকিস্তান ভারতের কাছ থেকে বিভিন্নভাবে বেনিফিট নিচ্ছে আর ভারতের বিরুদ্ধে তারা নাশকতামূলক কাজকর্ম করবে। আজকে তারা জম্মু কাশ্মীরে যে ধরনের তারা ক্ষেত্র বানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, আমরা সেটা প্রতিহত করতে পেরেছি। 370 ধারা জম্মু কাশ্মীরে বাতিল করে সেখানকার মানুষের স্বাধীনতা নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছিল এবং একইভাবে সারা ভারতবর্ষের পর্যটকরা তারা গিয়ে সেখানে পর্যটন শিল্পের সঙ্গে তারা যুক্ত হতে পারত, সেই কাশ্মীরের ভূস্বর্গ তারা উপভোগ করতে পারত। কি কেন এই সমস্ত জয়শি মোহাম্মদ, লস্কর-ই তৈবা, এই সমস্ত পাকিস্তানের জঙ্গি সংগঠন তারা কেন আসলো, কি কারণে আসলো, কাদের দ্বারা আসলো, সেটা নিশ্চয়ই এনআইএ তদন্ত হবে। সেটা সরকার নিশ্চয়ই জানিয়েছে, নীতিমতে এনআইএ তদন্তের জন্য বলা হয়েছে। আমাদের এই বাংলা থেকে 3 জন খুন হয়েছেন, আপনারা জানেন যে তাদের পরিবারের প্রতি আমাদের সরকারের প্রতিনিধি হিসাবে, পার্টির প্রতিনিধি হিসাবে আমরা গিয়েছি, তাদের পরিবারকে সমবেদনা আমরা জানিয়েছি, তাদের শোকে আমরা ভীষণভাবে শোকাহত। তাই আলীবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে বিতান অধিকারীকে সবাই আপনারা চিনে গিয়েছেন এবং বিতান অধিকারী যিনি কার্যত আমাদের এই বাংলার ছেলে এবং তার স্ত্রী, তার সামনে যেভাবে তার হাজবেন্ডকে মারা হয়েছে, এক প্রকার তিনিও শহীদ হয়েছেন। প্রত্যেকটি পর্যটক কলেমা পড়তে বলেছিল, ওই জঙ্গিরা কলেমা পড়তে বলেছিল। ইসলামের দাওয়াত যাকে বলা হয়, যে দাওয়াতটা আমাদের রাজ্যের কি বলবো পৌরমন্ত্রী এবং আমাদের রাজ্যের মেয়র পশ্চিমবঙ্গের ফিরহাদ হাকিম, যিনি বলছে যে ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে, সেরকম দাওয়াত দেওয়ার কথা ওই জঙ্গিরা ওখানে বলেছেন। আর তারা সেই কলেমাটা পড়েনি, যার ফলে বিতান অধিকারীকে খুন হতে হলো। আমরা দেখলাম খুব দুর্ভাগ্যজনক ঘটনা। পাকিস্তানের এই সমস্ত দুর্ভাগ্যজনক জায়গায় বিতান অধিকারীর স্ত্রী ঠিক কি বলেছিলেন, তার বার্তা কি, তিনি কিভাবে তার বক্তব্যটা রাখছেন, একটু ভাবুন, রিলেট করুন এবং শুনুন, দেখুন। বুঝতে পারিনি, আমি আমার হাজবেন্ড ছিলাম, ওখানে কিছু আওয়াজ হচ্ছিল, তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে। আমরা বুঝতেই পারিনি, হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছি করে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল, ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল, তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়, কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল। এরপরও কিছু দল মানুষ বলবেন যে না, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসবাদের ধর্ম হয় না, এরকম বেছে বেছে বলা হচ্ছে যারা মুসলমান তারা সাইড হয়ে যান।
আর হিন্দুদের উপর অ্যাটাক হচ্ছে, এবং আমি বুঝতে পারছি না যে এটা ঠিক কোন প্যাটার্ন। পুরুষদেরকে বেছে বেছে মারা হলো এবং মহিলা, তাকে বলা হচ্ছে মোদিকে গিয়ে বলো। এটা কি হলো আমি জানি না। রাজনীতিবিদরা অনেকভাবে এক্সপ্লেন করতেই পারেন, তার কারণ ইস্যু থাকলে রাজনীতি থাকবে এবং রাজনীতির ব্যক্তিত্বরা তাদের অবশ্যই এক্সপ্লেনেশন দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে এটা তো ইন্টারনাল সিকিউরিটির অনেক বড় প্রশ্ন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা সমস্ত সহনাগরিকদের নিরাপত্তার প্রশ্ন। এখানে সত্যি রাজনীতি খাটে না, অন্তত এই পর্যায়ে খাটে না। আমি এখানে সরাসরি আমি অত্যন্ত আশাবাদী, এবং তার সঙ্গে সঙ্গে সুস্মিতাদি আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে এই জায়গায় সর্বদলীয় বৈঠক হচ্ছে, এবং এটাই আমাদের গণতন্ত্র, এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে মোদিবাবুর সঙ্গে এমন কোনো বিষয় নয় যে রাজনৈতিক বিভেদ থাকতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ ভারতের বিষয়। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন, গৌরাঙ্গবাবুদেরকেও অশেষ ধন্যবাদ, এবং সে জায়গায় তারা প্রত্যেকে মিলে সর্বদলীয় বৈঠক করছে। আমি সত্যিই খুব আশাবাদী। সুস্মিতাদি, দেখুন, আজকে আপনি যে কথাটা বললেন এটা স্বাভাবিক। আমাদের মতো একটা গণতান্ত্রিক সেকুলার দেশে এটাই হওয়া উচিত, এবং আমাদের সংবিধান আমাদের যে রাইটস গুলো দিয়েছে, যে ফ্রিডমস গুলো দিয়েছে, তাতে আমাদের এই আজকের দিনে যারা সবাই সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকে তাদের নিজস্ব রাজনীতি পরিচয় ভুলে আজকে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, আজকে ভারতবর্ষের উপরে যে থ্রেট, সেই থ্রেটটাকে কি করে আমরা ওভারকাম করব। এইবার বলি, যারা যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলবো, তাদের সমস্ত পরিবার বর্গের যারা আছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে বলবো, এই বিতান অধিকারীর স্ত্রী যে বলছিলেন তার 3.5 বছরের একটা বাচ্চা, সত্যি এগুলো নেওয়া যায় না। মানুষ, তিনি সবে 8 দিন হয়েছেন ফ্লোরিডা থেকে ফিরেছিলেন। যাই হোক, আরো ঘটনা দেখছিলাম, আরো বিভিন্ন ঘটনা দেখছিলাম। 3 জন টোটালি বাংলার লোক মারা গেছে, ও সারা ভারতবর্ষের 26 জন বলছেন 30 জন গুরুতর আহত অবস্থায় রয়েছে। দেখুন, আপনি যদি বলেন না যে ওই যেমন বারংবার আমরা শুনছি দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না, এটা আজকের দিনে দাঁড়িয়ে আর বলতে পারছি না। তার কারণ হচ্ছে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে এই প্রথম অনেক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, পাকিস্তানের সাথে অনেক লড়াই হয়েছে। 1971 সালে ইন্দিরা গান্ধী পাকিস্তানের কোমরটা ভেঙে দিয়েছিল বাংলাদেশকে পৃথক করে দিয়ে। বারংবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইন্দিরা গান্ধীর যে লড়াই, তখনও তিনি সেই সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। ভারতবর্ষের গণতন্ত্র তখনও ছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে ঘটনা, এই যে 22শে এপ্রিল যে ঘটনাটি ঘটলো, এটা এই প্রথম ঘটলো যে তুমি হিন্দু, তোমাকে মারবো, তুমি মুসলিম, তুমি সরে যাও, তোমাকে মারবো না। ধর্ম দেখে, পার্টিকুলারলি হিন্দু ধর্মের মানুষকে দেখে এইভাবে মারা, এই রাজনীতিটা না আমাদের কাছে সত্যি একটা প্রশ্ন জাগছে। কারণ আপনি যদি একটা জিনিস দেখেন খুব ভালোভাবে, আপনারা বলবেন হয়তো আমরা রাজনীতি করছি। আপনি একটু ভেবে যদি দেখেন, পুলওয়ামা, কার্গিল, তারপরে আপনার অমরনাথ যাত্রা অ্যাটাক, সংবিধান অ্যাটাক, যত কিছু হয়েছে সবই বিজেপি গভর্নমেন্টের সময় কিন্তু হয়েছে। আজকে বিজেপি যে হিন্দুত্ববাদের নিয়ে যে লড়াই, হিন্দু এবং হিন্দুত্ববাদ দুটো যদিও ডিফারেন্স আছে, হিন্দু এবং হিন্দুত্ববাদ, এই যে হিন্দুত্বের লড়াই, এই হিন্দুত্বের লড়াইতে কিন্তু বিজেপি আজকের এই ঘটনাতে তার রাজনৈতিক ফয়দাটা কি আছে, তার মাইলেজটা কি আছে, এটাও কিন্তু মানুষের মনে কিন্তু প্রশ্ন জাগছে। একেবারে যে জাগছে না তা না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই, যেটা আজকের দিনে আমার বলতে খুব খারাপ লাগছে, যে আজকে আমরা দেখেছি পুলওয়ামা ঘটনায়, আজকে সে সময় কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক যে বিবৃতি দিয়েছিলেন, তার সেই বিবৃতিও কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু ভোলেনি। আর সেদিনকে প্রধানমন্ত্রী
মানে বনবিতানে গেছিলেন এবং সেখানে তিনি স্বীকার করছিলেন। তা যাই হোক, এই রকম পরিস্থিতিতে আমার শুধু একটা প্রশ্ন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রত্যেকের এই দায়বদ্ধতাটা থাকে। আজকে যদি বিজেপির যারা মুখপাত্র তারা বারংবার প্রত্যেকটা চ্যানেলে বসে কাশ্মীর সরকারের উপরে দায় চাপিয়ে দিচ্ছে, কাশ্মীরটা কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি, কাশ্মীর কেন্দ্রের দ্বারা ডাইরেক্ট পরিচালিত ইউনিয়ন টেরিটরি। সুতরাং সেখানে ইউনিয়ন টেরিটরিতে তুমি যদি মনে করো তোমার দেশের একটা ইউনিয়ন টেরিটরিতে এই হামলা হয়েছে, তুমি তার দায় কিন্তু এড়াতে পারো না। আর আমরা যতদূর জানি আমাদের যে সেনাবাহিনী তারা যথেষ্ট ইকুইপড এবং তারা যথেষ্ট মানে মানে ট্রেনিং প্রাপ্ত এবং তারা যথেষ্ট মানে ওয়েল মানে একটা টিম, সেই টিম কিন্তু এর মোকাবিলা অনায়াসে করতে পারে। এর মোকাবিলা করতে পারে না তা না, পাকিস্তানকে ঠান্ডা করতে 2 মিনিট টাইম লাগবে যদি আমাদের সেনাবাহিনীরা মনে করে। এবং আমাদের সেনাবাহিনীরা যেভাবে লড়াই করছে, আজকে আজকে আপনি আমাকে একটা জিনিস বলুন তো, একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি না, আপনি বলতেই পারেন যে বিজেপি গভর্নমেন্টে আসার পরে হয়তো হামলা অনেক বেশি হচ্ছে, আমি কিছুক্ষণের জন্য এটা মেনে নিচ্ছি, কিন্তু প্রশ্ন হচ্ছে সন্ত্রাসবাদীরা সেই সব স্ত্রীকে বলছেন যে মোদিকে গিয়ে বলো। এটা কি এটার ব্যাখ্যা হতে পারে না যে মোদিবাবুকে ভয় পাচ্ছেন, ভারতকে ভয় পাচ্ছেন, ইনসিকিউরিটি থেকে বারংবার করে মোদিবাবুর নাম আসছে মুখে যে তিনি থাকলে পরে তিনি থাকলে পরে তাদের কোনো কমিউনিটি ক্রাইসিস হচ্ছে, এমনও হতে পারে। না 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 না, মোদিবাবুকে ভয় পাবে কেন? বাংলাদেশ যখন, বাংলাদেশে এত বড় ঘটনা ঘটে গেল, যখন বারংবার বাংলাদেশ সরকার আমাদের চেতাবনী দিচ্ছিল, বাংলাদেশ সরকার যে বাংলাদেশকে টিপলে আমরা 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি, সেই বাংলাদেশ আমাদেরকে হুঙ্কার দিল আর আমাদের প্রধানমন্ত্রী চুপ করে বসে রইল, একটা উত্তর দিল না। তাহলে কি এইটা ভাবছে নাকি আমাদের দুর্বলতা? আজকে পাকিস্তান যে অ্যাটাকটা করলো, আগামী দিনে চীন করবে। চীন অলরেডি অরুণাচল প্রদেশের একটা পুরো গ্রাম তৈরি করে ফেলেছে। দিনের পর দিন যখন সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলছে আপনারা বিবৃতি দিন কতটা এলাকা দখল করেছে, তারা বলছে না। আজকে র কি করছিল আপনি আমাকে বলুন? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আমাদের যথেষ্ট স্ট্রং, র আমাদের যথেষ্ট স্ট্রং, র এর কাছে কি কোন রকম কোন খবর? একেবারে তাই। আমি এই উত্তরটা অবশ্যই আলিয়াবুদ থেকে নেব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গৌরাঙ্গবাবু আমাদের সঙ্গে রয়েছেন। গৌরাঙ্গবাবু, সুদীপ বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠকে যোগদান করেছেন এবং সুস্মিতাদি যে কথাগুলো বলছেন সে কথাগুলো সত্যি অত্যন্ত ভ্যালিড পয়েন্ট, আমি অবশ্যই আলিয়াবুদ থেকে জানবো। কিন্তু তার আগে এখানে একটা আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো আমি আরও একবার আমাকে বলতে হচ্ছে বারংবার হিন্দু 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 এবং তার সঙ্গে সঙ্গে পুরুষ নিধন। এটা ঠিক কী প্যাটার্ন? এটা কোন প্যাটার্নের খেলা চলছে? গৌরাঙ্গবাবু আনমিউট করুন প্লিজ। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট, বলুন। ভিডিও অন করুন। আপনারা সকলকে চলে গেল আবার। আপনার ভিডিওটা অন করুন। গৌরাঙ্গবাবু ভিডিও অন করুন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি ছবি আমাদের ঠিক মাঝে রয়েছে, সেই ঘটনার সময়ের ছবি, 22 তারিখের ছবি, যেখানে কার্যত জঙ্গি হামলা হলো এবং রোমহর্ষক ছবি একের পর এক সামনে আসছে। আমি গৌরাঙ্গবাবুর কাছে আবারও যাবো। গৌরাঙ্গবাবু, দেখুন, যে যারা যারা নিরপরাধী ব্যক্তিরা যারা হয়তো আনন্দ করতে গেছিলেন, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, আনন্দের জন্য ভূস্বর্গে গেছিলেন, তারা আজকে রক্তাক্ত এবং নিহত এবং কিছু কিছু আবার হাসপাতালে ভর্তি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বলার তো ভাষা নেই, যদিও এটা আর একটু ইনভেস্টিগেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটাই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে 2019-এ যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, হঠাৎ করে 5000 কিলো RDX নিয়ে কিছু লোকজন ঢুকে পড়ে, কোনো বর্ডার সিকিউরিটিতে চেক হয় না। 4 জন জঙ্গি ঢুকে গেল, ঢুকে গিয়ে মেরে দিয়ে আবার পাকিস্তানে ফিরে গেল, কোনো বর্ডার সিকিউরিটি চেক হলো না বা পাওয়া গেল না। এটা কি
এটা কি ইন্টেলিজেন্স ব্যর্থতা নয়? এই ব্যর্থতার জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং এদের কি পদত্যাগ করা উচিত নয়? হিন্দু হিন্দু জিগির তুলে মানুষের মধ্যে নিজেদের বিজেপি নিজেদের ভোটের রাজনৈতিক এজেন্ডা মানুষের মধ্যে এবং গোটা দেশবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য খুব সূক্ষ্মভাবে যে প্ল্যান করে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে, এবং গদি মিডিয়ার চ্যানেলগুলোকে নিয়ে, হিন্দি নিউজ চ্যানেলগুলোকে নিয়ে যেভাবে করে হিন্দুত্বের এবং মুসলিম বিরোধী, হিন্দু বিরোধী এই স্লোগান তুলে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে, তাকে আমরা ধিক্কার জানাই। এই জন্যই কি 356 ধারা জারি করা হয়েছিল সেখানটায়? এই জন্যই কি 2000 টাকা নোট বলে চালু করা হয়েছিল, ডিমনিটাইজেশন করা হয়েছিল, বলেছিল যে কোনো জঙ্গি প্রবেশ করতে পারবে না, কোনো জঙ্গি ভূখণ্ডে দখল করতে পারবে না, অনুপ্রবেশ করতে পারবে না। এই জন্যই কি করা হয়েছিল? যেখানে 4 লক্ষ সেনা নিযুক্ত রয়েছে 200 মিটার পর পর, সেখানে সেই দিন সেই ঘটনায় জঙ্গিরা ঢুকে গিয়ে বেরিয়ে গেল। এবং বিজেপি কিছুদিন আগে থেকে, 6 মাস আগে থেকে যে হিন্দুত্ব এক হও, হিন্দু এক হও, অস্ত্র রাখো, হিন্দুর এই এজেন্ডাটাকে খুব সূক্ষ্মভাবে সাফল্যমণ্ডিত করে দেওয়ার জন্য যেভাবে করে পাকিস্তানকে সাহায্য নিয়ে এই কাজটা করলো এবং ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার চেষ্টা, এটাকে বিজেপিকে ধিক্কার জানাই। আজকে শুভেন্দু অধিকারী পর্যন্ত মুখে স্লোগান দিতে বলছে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান আপনাকে গৌরাঙ্গবাবু এই কথাটি, গৌরাঙ্গবাবু এই কথাটি কে বলেছেন? গৌরাঙ্গবাবু না 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 গৌরাঙ্গবাবু দেখুন, আমি এই বিষয়ে আসতে চাইছি না, কিন্তু যখন আপনি আনলেন তবে আপনাকে জানিয়ে রাখি, না 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 গৌরাঙ্গবাবু মিস ইন্টারপ্রেট করবেন না, না 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 সোশ্যাল মিডিয়ায়, আপনি সোশ্যাল মিডিয়ার কথায় ভরসা করে এখানে প্যানেলে কথা বলছেন? না 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 গৌরাঙ্গবাবু, না 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 না, সোশ্যাল মিডিয়ায় কারো একজন নাটক করা ভিডিও এক সেকেন্ড গৌরাঙ্গবাবু, এক সেকেন্ড তোলা হচ্ছে গৌরাঙ্গবাবু, এক সেকেন্ড আমি বলছি শুভেন্দু অধিকারী তার লাইভে একটি জায়গাতেও হিন্দুস্তান মুর্দাবাদ কথাটা বলেনি। তার কারণ শুনে নিন প্লিজ, আমি আপনাকে ভিডিও দেখাবো। শুভেন্দু অধিকারী যে লাইভ চলেছে, একটা ফ্যাক্ট চেক আপনাদের সামনে রাখি। কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকেও এরকম কিছু ভুল তথ্য ছাড়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এবং ফ্যাক্ট চেকে ধরা পড়ে যে সুকান্ত মজুমদার সেগুলো ভুল ছড়িয়েছিল, এবং তারপরে তিনি পোস্ট ডিলিট করেন। কিন্তু না, এবারে শুভেন্দু অধিকারী একবারও সে শব্দটি ব্যবহার করেন যে হিন্দুস্তান মুর্দাবাদ। তার কারণ আমরা তার লাইভ পুরোপুরি দেখেছি, এবং যে লাইভ থেকে ছোট্ট একটি অংশ কেটে যারা শেয়ার করছেন তারা ভুল পথে চালনা হচ্ছেন। তার কারণ পুরো লাইভ সেশন শুভেন্দু অধিকারীর পেজে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, এবং আপনাদের জানিয়ে রাখি আপনাদের জ্ঞাতার্থে, লাইভে কখনো এডিট করা যায় না, ইটস কমপ্লিটলি ইম্পসিবল। যদি এআই দিয়েও আপনি করেন, কোনো দিনও সম্ভব নয়। এআইটা একটু জেনে নেবেন গৌরাঙ্গবাবু, এআই নিয়ে পড়াশোনা করছি আমরা প্রত্যেকেই, এআই নিয়ে ছোট মোটো কাজ সবাই করে। না 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 গৌরাঙ্গবাবু প্লিজ, না 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 লাইভে কোনোদিনও এআই, না 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 লাইভ অবস্থায় কোনোদিনও, না না গৌরাঙ্গবাবু লাইভ অবস্থায় কোনোদিনও এডিট করা যায় না, এটা বোঝার চেষ্টা। আপনি হাসছেন কেন গৌরাঙ্গবাবু? কি শুনে আপনার হাসি পেল? গৌরাঙ্গবাবু এটা ইন্টারনাল সিকিউরিটির প্রশ্ন, আপনি রাজনীতি করার কথা বলছেন। না 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 গৌরাঙ্গবাবু প্লিজ, হ্যাঁ আমি তো বলছি লস্করি তৈবার সম্বন্ধে আপনি বলুন, টিআরএফ সম্বন্ধে আপনি বলুন, শুভেন্দু অধিকারীতে চলে আসলেন। এত সংকীর্ণ রাজনীতি কেন? যে মুসলমানদেরকে নিয়ে আপনারা এত কথা বলছেন, যে মুসলমানদেরকে নিয়ে বিজেপি এত বড় বড় কথা বলছে, তারা পর্যন্ত 3 দিনের জন্য ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রোটেস্ট বন্ধ করে দিয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে, আর আপনারা বঙ্গ বিজেপিতে পড়ে রয়েছেন, বঙ্গ তৃণমূলে পড়ে রয়েছেন। এটা সম্পূর্ণ ইন্ডিয়ার সিকিউরিটির ব্যাপার। দেখুন আপনি আগে এটা বলুন যে শুভেন্দু অধিকারী কোন জায়গায় পোস্ট করেছে, আপনি কোথায় দেখেছেন? মানুষকে মেরে দিয়ে, হিন্দুদেরকে মেরে দিয়ে, হিন্দুদের বাঁচাও রক্ষা কমিটি করে হিন্দুদেরকে মেরে দিয়ে যারা নিজ রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে থাকবে এক আর এক। আমি এটা আমার ক্যামেরা পার্সনকে বলবো, করে না তাহের মোহাম্মদ সম্বন্ধে বলুন, যে হচ্ছে বিজেপির মাইনরিটি সেল জম্মু কাশ্মীর, তিনি অ্যারেস্ট হয়েছে পাহেলগাঁওয়ের হত্যাকাণ্ডে, এবং আইটি সেল যে পাকিস্তানের সাথে সরাসরি জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত। ছবি দেখাবো, ভিডিও দেখাবো। না একদম ঠিক বলছেন, সে বিষয়ে কথা বলতে পারেন তো, কেউ বারণ করেনি। কিন্তু না 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 শুনুন, মিথ্যে অনেকগুলো সত্যি বলে পরে একটি মিথ্যে কখনো সত্যি হয়ে যায় না।
এটাও মাথায় রাখবেন। না 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 আপনি না 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 কিসের তথ্য কথা বলছেন শুভেন্দু অধিকারী? আমি এখনো বলছি, আমি শুভেন্দু অধিকারী রিপিট করতে চাইছি না, কিন্তু মিস ইন্টারপ্রেট করবেন না, সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। ৮৫,০০০ সৈন্য নেওয়া হয়নি কেন? গোটা জবাব দেব, আলিবাবু থেকে জবাব দেব। আলিবাবু ইন্টারনাল সিকিউরিটি ব্রেক করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং ঠিক সেই জায়গা থেকে আইবি রিপোর্ট জমা পড়েছিল যে সেখানে পর্যটকদের উপর হামলা হতে পারে। তা সত্ত্বেও এতজন পর্যটক নিহত হলেন কেন? আপনাদের উত্তর দিতে হবে আলিবাবু। তার কারণ কেন্দ্রে আপনারা থাকতে পারেন, কিন্তু ইন্টারনাল সিকিউরিটি এখানে ব্রেক করেছে। সুস্মিতাদির কথা 200% না, দেখুন সুস্মিতাদিও বলছে, গৌরাঙ্গবাবুও বলছে, সুস্মিতাদির কথার মধ্যে একটা যথেষ্ট পরিমাণে সংযমী মানসিকতা দেখলাম। ধন্যবাদ ওনাকে। আজকের এই ক্রাইসিস মুহূর্তে দেশের, এটা দলের কোনো বিষয় না, কিন্তু এটা দেশের একটা ক্রাইসিস। এরকম একটা প্রতিবেশী দেশ এরকম একটা জঙ্গি পাঠিয়ে এরকম একটা ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের মানব সম্পদ ধ্বংস করে দিচ্ছে, সেটাকেই, সেই কথাটাকেই ওদের প্রতিনিধি আজকে সর্বভারতীয়, সেখানে সর্বদলীয় প্রতিনিধিত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে, তার দলেরই প্রতিনিধি গৌরাঙ্গবাবু, সে এখানে হেসে হেসে কথা বলছে। তার মানে আপনার ওই পহেলগাঁও ঘটনাটাকে মানে কি হিসাবে দেখছে, উৎসব হিসেবে দেখছে নাকি? আমি এটা বুঝতে পারতেছি না গৌরাঙ্গবাবু। আপনারা এখনো এই জাতীয় খেলায় মেতেছেন, এখনো জঙ্গিকে আপনারা মদত দেওয়ার চেষ্টা করছেন, এটা কোনো কথা হলো? কেন আপনারা এই সমস্ত কথা বলছেন দেশের এই মুহূর্তে দাঁড়িয়ে? আপনারা কেন জঙ্গিদের পক্ষে এই সমস্ত কথাবার্তা বলছেন? আপনার যেখানে শ্রদ্ধা জানানোর কথা, সেই জায়গায় না গিয়ে আপনারা কেন এইভাবে হেসে হেসে একটা তাচ্ছিল্য সুরে কথা বলছেন, যেখানে একটা সর্বদলীয় মিটিং চলছে? আপনার প্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের লোকসভার প্রতিনিধি, হ্যাঁ, সে তো সেই সরকারের সঙ্গে কথা বলছেন সেখানটায়, কেন আপনারা এইসব বলছেন? দেখুন, যেটা বিষয় সেখানে জম্মু কাশ্মীরের একটা সরকার, ওমর আবদুল্লাহর সরকার, আপনারা জানি, তার বাবা ফারুক আবদুল্লাহ, তারও বাবা শেখ আবদুল্লাহ। শুনুন গৌরঙ্গবাবু, ফারুক আবদুল্লাহ মানে ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ, তার বাবা হলো শেখ আবদুল্লাহ। সেই সময়কাল থেকে কাশ্মীরের শাসন ব্যবস্থা তারাই বেশিরভাগ সময় তারা ছিল, আমরা দেখেছি। এবং এই ফারুক আবদুল্লাহ বাবা শেখ আবদুল্লাহকে সেই টাইমটাতে আমরা দেখেছিলাম 370 ধারা সেই দিন চালু হয়ে গিয়েছিল, সেই দিন থেকে, অর্থাৎ 1948 সাল থেকে 370 ধারা চালু হয়েছিল। কিন্তু তারপর থেকে আমরা দেখেছি কাশ্মীরে হাজার 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 জঙ্গিদের আক্রমণ হয়েছে। আজকে পুলওয়ামাতে হয়েছে বা আপনার ওই পহেলগাঁতে হলো, এটা বড় কথা নয়, হাজার হাজার বার জঙ্গি আক্রমণ কিন্তু কাশ্মীরে হয়েছে, কংগ্রেসের আমলেও হয়েছে ও ওদের বিভিন্ন আমলে, সেটা আমরা দেখতে পেরেছি। সুতরাং জঙ্গিদের বিষয়ে ভারত সরকার যথেষ্ট কঠোর অবস্থান নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জঙ্গিরা রায় মানে কোনো ছাড় পাবে না, তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। আর এই যে জঙ্গি, এবারে যে জঙ্গি আমরা দেখলাম, এই জঙ্গি জাতভিত্তিক কথা বলে বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করলো, হিন্দুদেরকে খুন করে দিল। এই জাতীয় জঘন্য ঘটনা আমরা তীব্র নিন্দা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। সেটা আজকে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস, আজকে তারা বলুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিবৃতি আজ পর্যন্ত আমরা ভালো পেলাম না, কোনো কিছু বললো না। আজকে কেন রাজ্য সরকার, আপনারা কেন কিছু বলছেন না? বলুন, আজকে বলুন, যাই বলুন সেটা বলুন, কিন্তু বললেন না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারত সরকার যথেষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে। আমরা তো বলছি আরো পদক্ষেপ হবে, আজকের পরে অনেক বেশি পদক্ষেপ হবে, ঠিক পদক্ষেপ নেওয়াই উচিত। এবং আমরা প্রত্যেক ভারতবাসী, ইনফ্যাক্ট আমরাও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে এই মুহূর্তে আমরা প্রত্যেকের পাশে রয়েছি, ভারতের পাশে রয়েছি, সেই সব অপশক্তিকে নাশ করতে প্রত্যেকে আমরা রয়েছি। কিন্তু একটি বিষয় এখানে অত্যন্ত প্রাসঙ্গিক, তা হলো বিহার বিধানসভা নির্বাচন রয়েছে, বাংলা বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই ঘটনা, এবং ঠিক তার আগে বিহারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ইস্যুতে বক্তব্য রাখার সত্যিই খুব দরকার ছিল, প্রথম প্রশ্ন। এবং তার সঙ্গে সঙ্গে যখন পুলওয়ামা অ্যাটাক হয়, পুলওয়ামা অ্যাটাকের পরে সেই ইস্যুকে কেন্দ্র করে ভোটের সত্যিই দরকার ছিল। তারপরেও আপনি বলবেন যে এই হামলা বা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি সত্যিই কেউ করেনি। আলিবাবু।
মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর ছিল, আপনারা জানেন, আরব কান্ট্রিগুলোতে। তিনি সেখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে আসার পর গতকালকেই তিনি ক্যাবিনেট মিটিং করেছেন এবং আজকে সর্বদলীয় বৈঠক রাজনাথ সিং এর নেতৃত্বে হচ্ছে, কারণ প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজনাথ সিং এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছেন এবং জেপি নাড্ডা সাহেব ওনারা আছেন। অর্থাৎ সর্বোচ্চ হাই লেভেল মিটিং সেখানে হচ্ছে। এখানে প্রধানমন্ত্রীকে থাকতে হবে এমন কোনো বিষয় না। প্রধানমন্ত্রীর তার যে বার্তা অলরেডি আমাদের সরকারের মাধ্যমে, প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে সেটা আজকে সর্বদলীয় বৈঠকে এই আলোচনা হবে। আমার প্রশ্নটা আমি আরো একবার আপনাকে স্পেসিফিক্যালি বলছি। আমি বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে গিয়ে এই সমস্ত বিষয় আলোচনা করার কি খুব দরকার ছিল? বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে এবং আপনারা সর্বদলীয় বৈঠক করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। রাষ্ট্রপতি ভবনে হাই লেভেল মিটিং হচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু সেটা তো ভেতরে থাকবে। এটা তো দেশের গণতন্ত্রের বিষয়, দেশের নিরাপত্তার বিষয়। বিহার বিধানসভা কেন্দ্রে গিয়ে সেখানে এই ধরনের বক্তব্য রাখা পলিটিক্যাল ভ্যান্ডাটা নয়? দেখুন, এই ব্যাপারে মূলত প্রতিরক্ষা মন্ত্রীর সভাপতিত্বে মিটিংটা হয়, এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিংটা হয় না। সেই কারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মিটিং হলে তাহলে প্রধানমন্ত্রী মিটিংটা ডাকতো। এখানে প্রোটোকল অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রীকেই মিটিংটা ডাকতে হয়, সেই হিসাবে রাজনাথ সিং আছে এখানে। প্রধানমন্ত্রীর বিষয়টাকে আপনারা কেন বলছেন বুঝতে পারতেছি না। এটা সাংবিধানিক একটা বিষয় আছে, যেখানে এই জাতীয় সর্বদলীয় মিটিং এ, এই জাতীয় ক্ষেত্রে সর্বদলীয় মিটিং এ প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে মেইন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়নি, বলা হয়েছে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীকে, রাজনাথ সিংকে। সুতরাং এই বিষয়টা টেকনিক্যাল বিষয় আছে, এটা আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। আমার যদি বলতে চায়, এই প্রশ্নটা যদি রাখেন, নিশ্চয়ই আমাদের সর্বভারতীয় মুখপাত্র আছে, সে বলবে। এটা আমার বলার বিষয় না। আমি সুস্মিতাদির কাছে যাব। সুস্মিতাদি, যে বললো না যে এই দায়িত্বটা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে নয়, প্রতিমন্ত্রীকে, এর মধ্যে অনেক কিছু লোকে বুঝতে পারছে কথার ভাঁজে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেখানে আমাদের দেশের একটা ইমার্জেন্সি টাইম এখন, যেই টাইমে আমরা নিজেরা সুরক্ষিত নই, আমরা জানি না অতর্কিত আবার হামলা আমাদের উপরে আসবে কিনা, সেই জায়গায় তো অবশ্যই প্রধানমন্ত্রী প্রেজেন্ট থাকা উচিত ছিল। আরো একবার একটা জিনিস মেনশন করে দিই, এই মুহূর্তে বাংলার একজন বিএসএফ জওয়ান, কার্যত দেশের জওয়ান, তিনি এখন সেই পাক রেঞ্জার্স অফিসারদের কাছে ইতিমধ্যে অপহরণ করা হয়েছে তাকে, এবং এতটাই দেউলিয়া একটি দেশ অপহরণ করে তাদের টাকা তুলছে। চিন্তা করুন সুস্মিতাদি। 2019-এর ঘটনা অঞ্জন বাবু। ওরাতে এক সেকেন্ড একটু বলতে। বিষয়টা হচ্ছে, পাকিস্তান দেশটার তো বেসিক্যালি কিছু নেই। ওরা ওই মানে কি বলবো, ওই ধর্মের জিগির তুলে এইভাবেই তো চালিয়ে যাচ্ছে। দেখুন, আমার মনে হয় পাকিস্তানের এগেনস্টে যদি প্রধানমন্ত্রী যখন দেখলেন বারংবার ইউনূস সরকার বারংবার আমাদের হুমকি দিচ্ছে চীন এবং পাকিস্তানের সাহায্য নিয়ে, সে সময় পাকিস্তানকে যদি একটা থ্রেট দেওয়া হতো অন্তত, আমাদের মনে হয় সেরকম কিছু যেত আসতো না। কারণ আমাদের $1 বিলিয়ন থেকেও কম তাদের সাথে ব্যবসার আদান প্রদান। আচ্ছা, এবার বিয়াসের জল, সেটাও দেখা যাবে সেই যে জল আমরা দেব কি দেব না সেটা আলাদা প্রশ্ন। আমরা এম্বাসি থেকে লোক তুলে নিয়ে আসলাম কি তাদের এম্বাসির লোক এখান থেকে বন্ধ করে দিলাম, সেটা বড় কথা না। তাদেরকে কঠোর পদক্ষেপ নিয়ে তাদেরকে শাসানি দিতে হবে। দরকার হলে গুলির বদলে গুলি চলবে, কারণ আজকে মানুষের প্রাণ নিয়ে খেলা চলছে। আর এই হিন্দুত্বের জিগির তুলে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর বিজেপি দল যে নোংরা খেলায় মেতে উঠেছে, এই নোংরা খেলা যদি ইমিডিয়েট বন্ধ না হয়, অনেক নিরীহ মানুষের প্রাণ যাবে। আপনি আমাকে একটা বলুন তো, আজকে চীনের সাথে আমাদের সমস্যা মিটলো না কেন? আজকে প্রধানমন্ত্রী তো 5 বার চীনের সাথে বৈঠক করেছেন, কেন মেটেননি? আজকে নওয়াজ শরীফের বাড়িতে তো বিনা নিমন্ত্রণে তিনি চলে গেছেন নিমন্ত্রণ খেতে। আজকে কেন তিনি প্রশ্ন করতে পারছেন না পাকিস্তানকে যে কেন আমাদের উপরে এই হামলা, কিসের জন্য এই হামলা, তাদের ডিমান্ড কি, তারা কি চাইছে, কেন করছে? আর এই যে গিয়ে নরেন্দ্র মোদীকে বলে দাও, এটা তো নরেন্দ্র মোদীকে হিরো করা, এটা নরেন্দ্র মোদীকে হিরো করা, হি ইজ দ্য গ্রেটেস্ট হিরো ইন আওয়ার কান্ট্রি, এটা বোঝানোর জন্য। তাহলে আর কি আপনার কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে? আজকে যদি পুলওয়ামা ঘটনার কথা আমরা সতপাল মালিকের মুখে শুনে থাকি, সেই কথাটা যদি আমাদের মনে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়েও বলতে হবে আমাদের জওয়ানরা, আমাদের সাধারণ পর্যটকরা
আমাদের ভারতবর্ষের নাগরিকরা যেভাবে অসহায় হয়ে আজকে প্রাণ বলিদান দিচ্ছে, ইমিডিয়েট এই সরকার যদি কোনো রকম পদক্ষেপ না নিতে পারে, আমার মনে হয় এই সরকারের ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এবং এই প্রতিরক্ষা মন্ত্রী, এই এই প্রধানমন্ত্রী এবং এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনজনেরই এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। আজকে রয়্যাল ফ্লাগশিপ কথা বলতে চাইবো সাইফুল্লাহ কাসুরির বক্তব্য যদি আমাদের কাছে থেকে থাকে আমি একটু শোনাতে চাইবো। সাইফুল্লাহ কাসুরির বক্তব্য রয়েছে আমাদের কাছে, আমরা যোগাযোগ করব, আমরা সাইফুল্লাহ কাসুরির বক্তব্য আপনাদের সামনে রাখার চেষ্টা করব। এই যে হিন্দুত্বের জিগির কিংবা হিন্দুত্ব জুজু কিংবা মোদিকে হিরো করা, এর নেপথ্যে অনেকগুলো বিষয় রয়েছে। আমরা আমাদের মতো করে অনেক পয়েন্ট অফ ভিউ রাখতে পারি, কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে আপনাদের সামনে এমন কিছু বক্তব্য রাখবো, এই সাইফুল্লাহ কাসুরি যাকে মূলত মাস্টার মাইন্ড বলা হচ্ছে, দিনের পর দিন ধরে একের পর এক মগজ ধোলাই করা হয়েছে সেই সব ইসলামিক ধর্মাবলম্বী মানুষদের, যাদেরকে বোঝানো হয়েছে ভারত কতটা খারাপ এবং বিশেষ করে জম্মু কাশ্মীর তাদের জায়গা, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর নয়, ইন্ডিয়া অকুপায়েড কাশ্মীর, এগুলো বোঝানো হয়েছে দিনের পর দিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা লাইন শুধু এর সাথে যুক্ত করতে চাই, আজকে যেই পোর্শনটা কাশ্মীরের অকুপাইড বাই পাকিস্তান, সেই পোর্শনে তো আজকে এই পরিস্থিতি নয়। ভ্যারাস আজকে যেই জম্মু কাশ্মীরের যে অংশটা ভারতবর্ষের সাথে ইনক্লুড, ভারতবর্ষের মধ্যে পড়েছে, তাতে এই রকম ভাবে কেন এইভাবে অশান্তির বাতাবরণ তৈরি করে। এবং আপনার মনে থাকবে 1000 কিলোমিটার, প্রায় এলওসি থেকে প্রায় 1000 কিলোমিটার, সেই পর্যায়ে দাঁড়িয়ে থেকে এতগুলো কাজ সংগঠিত হয়ে যাচ্ছে, কারো কাছে কোনো খবর নেই। আইবি রিপোর্ট জমা পড়া সত্ত্বেও সেখানে কোনো ইন্টেলিজেন্সের ফেইলিয়ার দেখা যায়, এটা সত্যিই প্রশ্ন তোলে। আর ঠিক সেই জায়গায় সাইফুল্লাহ কাসুরি, সুশীলাদি আমি আসছি, সাইফুল্লাহ কাসুরির বক্তব্যটা আমি একটু শোনাবো। একটা লাইন একটু শুধু বলতে চাই, আমার খুব ক্লোজড একজন কাশ্মীর গেছিল, তিনি কালকে এসেছেন, তারা কালকে এসছেন, তারা রাত্রিবেলা বেরিয়েছে একটা জিনিস কিনতে, তখন একজন বলছে কথা হচ্ছে দুজন লোকের সাথে, তারা বলছে তারা পাকিস্তানি, তার মানে পাকিস্তানের লোক অলরেডি কাশ্মীরে ঢুকে রয়েছে, দে আর নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। সো হাউ ক্যান ইট পসিবল? আপনি আমাকে বলুন, বিএসএফ তাহলে কি করছে? বিএসএফ এর জওয়ানরা কি অকর্মণ্য? না, বিএসএফ এর জওয়ানরা অকর্মণ্য না, আজকে তারা রয়েছে বলে আমরা শান্তিতে রাত্রিবেলা বাড়িতে ঘুমাতে পারি। বেশ সুশীলাদি, আমাকে একটু বক্তব্যটা শোনাতে হবে, নাহলে আমি সময় পাবো না, প্লিজ একটু কোঅপারেট করুন। সাইফুল্লাহ কাসুরি কি বলেছেন একবার শোনাই, শুনুন। भाइयों, कश्मीर बहुत जल्द इंशाअल्लाह ला इलाहा इल्लल्लाह का कश्मीर बनने वाला है, बहुत जल्द बनने वाला है। मैं मिंबर रसूल पे बात कह रहा हूं, मैं अल्लाह वजह बसीरा ये बात अर्ज कर रहा हूं, बहुत जल्द आप देखेंगे इंशाअल्लाह कश्मीर ला इलाहा इल्लल्लाह की जागीर बनेगी, कश्मीर ला इलाहा इल्लल्लाह की जागीर बनेगी। मैं आपको अपने रब पर एतमाद करते हुए ये बात कहता हूं, जब 2 फरवरी 2026 आएगा, अगला साल आएगा, अगला रमजान आएगा, मेरे चकदरा के भाइयों, मालाकंड के साथियों, यकीन से कहता हूं 1 साल बाद आपको कश्मीर में भी नक्शे धारे बदले हुए नजर आएंगे। अल्लाह तबारक तआला हमें अपना मुजाहिदाना, सिपाहियाना, बेनकाना किरदार अदा करने की तौफीक अता फरमाए और खड़े होने की तौफीक अता फरमाए। और ये ऐलान करते हैं कि इंशाअल्लाह ये आज जो सफर शुरू हुआ है, ये सारी जिंदगी का सफर है। इंशाअल्लाह मिलके चलेंगे, मिलके रहेंगे और मिलके आगे बढ़ेंगे और जुल्म के आगे मजबूत बंध बांधेंगे और हकदार को उसका हक उसकी दहलीज तक पहुंचाएंगे और इंशाअल्लाह। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, আপনাদের তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। শুধু প্রশ্ন একটি থাকবে, এই ছবি দেখার পরও বলবেন যে একদিনে প্ল্যান হয়েছে, দীর্ঘদিনের প্ল্যান এটা। আমি প্রথমে একটু গৌরাঙ্গবাবুর কাছে যাবো। গৌরাঙ্গবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আমি একটু ডেটটা বলে দিই, 9 এপ্রিল 2024 সাল, যে ফুটেজগুলো আমি দেখালাম 9 এপ্রিল 2024 সাল থেকে তারা বলছে এবং 2025-এর জিগির তুলছেন তারা। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন,
পাকিস্তান সবসময় চায় কাশ্মীরের মতো জায়গাকে দখল করে নেওয়ার জন্য। সেটা তাদের প্রথম দিন থেকে আন্দোলন ছিল এবং সেটার জন্যই তারা সন্ত্রাসবাদের বিভিন্ন মুখ এবং পাকিস্তানি আজকে লস্কর ই তৈবার থেকে শুরু করে জঙ্গি রাষ্ট্রই ঘোষণা করা উচিত মনে হয়। সমস্ত বাংলাদেশকেও সহযোগিতা করেছে, বাংলাদেশেও জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়েছে এবং বাংলাদেশকে মাধ্যমে ভারতবর্ষকে দুর্বল করে দেওয়ার এবং অ্যাটাক করে দেওয়ার বিভিন্ন পরিকল্পনা করেছে। ভারতবর্ষ সামরিক শক্তিতে শক্তিশালী ছিল এবং থাকবে এবং থাকতে হবে, কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আসার পরে ভারতবর্ষ বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোর থেকে এখন দুর্বল দেশ, এটা বারবার প্রমাণিত হচ্ছে। আজকে ঝন্টু আলী শেখ আজকে জঙ্গিদের হাতে নদিয়ার তেহট্টের একজন জওয়ান, সে আজকে মারা গেছে। আজকে শহীদ হয়েছেন বলুন, একদম মারা গেছে, শহীদ হয়ে গেছে। এবার দেখুন বেছে ঘটনাগুলো আপনাকে বুঝতে হবে। 2019-এর পুলওয়ামার ঘটনা যেরকম করে বাংলাদেশে একজন হচ্ছে একজন পাকিস্তান থেকে আমি আর সময় দিতে পারছি না, অন্তিম দলের দিকে যাচ্ছি আমি। আবার সেম একই স্ক্রিপ্ট লেখা হচ্ছে, সেম স্ক্রিপ্ট লিখে ভারতবর্ষকে নিজেদের ভোটের সময় দিতে পারছি না, প্লিজ কোঅপারেট করুন। আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। বেশ, গৌরাঙ্গবাবু আমরা ধিক্কার জানাই। আলিবাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড, বলুন। ভারতবর্ষে যে জঙ্গি হামলা হয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট জয়শী মোহাম্মদ বা লস্কর ই তৈবার জঙ্গিরা তারা যে আক্রমণ করেছে, এর প্রতিবাদে ভারত সরকার আজকে সর্বদলীয় বৈঠক করছেন। এই বৈঠকের যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত কঠোর সিদ্ধান্ত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কল্পনার থেকেও বেশি সাজা তারা পাবে এবং পাকিস্তানের যে অন্য সাইটগুলোকে অফ করলে পাকিস্তান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই রাস্তার দিকে আমরা এগোচ্ছি। আটারি যে লাইন, সেই চেকপোস্ট সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে, দূতাবাস বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের যত নাগরিক সবাইকে ভারতবর্ষ থেকে যাওয়ার জন্য বলা হয়েছে। সেই কারণে আমরা চাই এবং আমাদের ভারতবর্ষের যারা সেনাবাহিনী তাদেরকে যথেষ্টভাবে তৈরি থাকতে বলা হয়েছে। নিশ্চয়ই পাকিস্তান যথোপযুক্ত ব্যবস্থা তাদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করবে ভারত সরকার। আমার মনে হচ্ছে আজকে সর্বদলীয় বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নিশ্চিত নেবে এবং ভারত সরকার ভারতের 142 কোটি মানুষের সুনিশ্চিত নিরাপত্তা দেবে এবং ভারতবর্ষে জঙ্গিবাদ চিরতরে ধ্বংস হবে। আমরা চাইবো নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছ থেকে আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন আনইন্টারাপ্টেড। এই যে জয়সি মোহাম্মদ, লস্কর ই তৈবা, এদের যে এই সংগঠনগুলো দিনের পর দিন ভারতবর্ষে ব্যাঙের ছাতার মতো চারিদিকে যে গজিয়ে উঠছে এবং যে সমস্ত সন্ত্রাসবাদীরা আমাদের মানে ভারতবর্ষে ঢুকে যাচ্ছে, এই খবরও তো আমাদের ইন্টেলিজেন্সের কাছে আছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে সেই খবর আছে। তাহলে ভারত সরকার এতদিন কি করছিল? আজকে যেই ভিডিওটা আপনারা দেখালেন, এরকম বারংবার দেখেছি আমরা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিসের সাথে গিয়ে কি মিটিং করলেন, গোপন মিটিং, কেউ জানতে পারলো না। এবং সেই ইউনিসের সাথে ইউনুস এতবার বাংলাদেশ আমাদের হুমকি দেওয়ার পরও আমরা কোনো রকম কোনো অ্যাটাক করলাম না, কোনো মানে শাস্তি দিলাম না। আজকে তার জন্য তো পাকিস্তান আমাদেরকে দুর্বল মনে করে নিল যে আমরা কোনো কিছুর কাউন্টার দেব না, তার জন্য তারা মনে করলো আমাদেরকে যা খুশি তাই করা যায়। এই যে আমরা নিজেদেরকে টেকেন ফর গ্রান্টেড করে দিলাম, এই জায়গাটা আজকের দিনে যদি দাঁড়িয়ে আমরা ঘুরে না দাঁড়াই, আমরা যদি ঘুরে আক্রমণ না করি, তাহলে কিন্তু আমরা এইটাকে প্রিভেন্ট করতে পারবো না। বেশ, অন্তিম রাউন্ডে ছিলাম। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ টিভি বাংলা আসার জন্য, শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, দেখুন লস্কর ই তৈবার বা যেই নামই আপনারা বলুন না কেন, সেই প্রত্যেকটি সংস্থাকে কার্যত লস্কর ই তৈবারকে ব্যান করে দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনালি ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও এনাদের শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় বিস্তার করছে এবং বিশেষত তাদের মূল টার্গেট বারংবার ভারতবর্ষ। কেন জানেন? তার কারণ আমি আবারও বলছি, এই পাকিস্তান মনে করে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবি তাদের মূল এজেন্ডা। ভারতের মধ্যে আরও অনেক খনি রয়েছে, পাকিস্তান মধ্যে সেই খনিগুলো হয় জানতে চায় না, নয় মানতে চায় না। তারা মনে করে শুধুমাত্র জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব নিয়েই সবটা বিস্তৃত আমাদের ইন্ডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, জানিয়ে রাখি, এই পাকিস্তানও অবিভক্ত ভারতের অংশ ছিল, আর ঠিক সেই ভারত কার্যত দিনের পর দিন বিকশিত ভারতে পরিণত হচ্ছে। আর ঠিক সেজন্যই আজ মহড়া দেওয়া হয়েছে, ট্রেইলার দেওয়া হয়েছে।
পরপর ব্যাক টু ব্যাক আপনাদের সামনে আপডেট রাখতে থাকবো। প্রত্যেকটি আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জলের সঙ্গে। শব্দের তীরে জব্দ হবে ইস্যু। নমস্কার।